এলার এই ছোট্ট কটেজটা আমি ভীষণভাবে মিস করব। হে এভরিওয়ান, দিস ইজ শ্যামা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ শ্যামাস ডিজায়ার। আজকে আমরা এলা ছেড়ে যাচ্ছি, আর এলা থেকে আমরা যাব নোয়ারেলিয়া। তাই সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা সেরে রেলওয়ে স্টেশনে চলে আসলাম, এলা রেলওয়ে স্টেশন। আর আমাদের মতো আরও অনেকেই এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তারপর আশেপাশে একটু ভিডিও করছিলাম, কারণ আমরা যেদিন এলাতে এসেছিলাম সেদিন প্রচুর বৃষ্টি ছিল, তাই এখানে কিছুই সেভাবে দেখা হয়নি। তারপর যথারীতি ট্রেন আসলো আর আমরা উঠে গেলাম ট্রেনে। এলা থেকে নোয়ারেলিয়া যেতে আমাদের 3 ঘন্টার মতো ট্রেন জার্নি করতে হবে। আর যেহেতু এটা আসার আগেই আমরা দেখেছিলাম এই পথটা, আমরা ক্যান্ডি থেকে যখন এলা এসেছিলাম তখন সেম এই পথটাই আমরা পাড়ি দিয়ে এসেছিলাম। এখন আবার সেই পথ দিয়ে যাচ্ছি নোয়ারেলিয়াতে। আর যেতে যেতে এখানে এলার সৌন্দর্য দেখেই যাচ্ছি, ওয়াটারফল, চা বাগান, গাছপালা, সুন্দর সুন্দর ঘরবাড়ি, পাহাড়ের ভাঁজে ভাঁজে ঘর, রাস্তা, এসব দেখতে দেখতে আমরা ছুটে চলেছি নোয়ারেলিয়ার উদ্দেশ্যে। এলা থেকে নোয়ারেলিয়া গাড়িতে করেও যাওয়া যায়, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ভীষণ সুন্দর সেটাও। তবে আমরা ট্রেন জার্নিটা বেশি ভালো লেগেছিল আমাদের, তাই আমরা এটাই বেছে নিয়েছিলাম। আর যেহেতু খুব একটা বেশি সময় না, মাত্র 3 ঘন্টার জার্নি, তাই আমরা ট্রেনে করে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় তো প্রচুর প্রাকৃতিক ঝর্ণা দেখতে দেখতে যাচ্ছিলাম। এখন আমরা যে জায়গাটা পার হয়ে আসলাম সেটা সম্ভবত তামিল অধ্যুষিত একটা এলাকা। ওখানে তামিলদের কোনো একটা অনুষ্ঠান ছিল ধর্মীয়, তাই সেখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছিল। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এলাতে যখন এসেছিলাম, ক্যান্ডি থেকে এলাতে যখন এসেছিলাম, তখন ট্রেনে যেই দলটা পুরো রাস্তাটায় গান করে করে এসেছিল, সেম তারাই আবার এখান থেকে ট্রেনে উঠেছিল এবং তারাও আমাদেরকে দেখে হাসছিল, আমরাও হাসছিলাম। ক্যান্ডি থেকে আসার সময়ও তারা আমাদের সাথে এসেছিল, আবার এখন আমরা যখন এলা থেকে চলে যাচ্ছি তখন তারা আবার আমাদের সাথেই যাচ্ছিল। তারপর আমি এখানে ট্রেনের দরজায় দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এটা যাওয়ার সময় আমি করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি, কারণ আমরা যাওয়ার কয়েকদিন আগেই নাকি ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই আমার হাজব্যান্ড অনেক ভয় পাচ্ছিল এই জিনিসটা, ও আমাকে কিছুতেই ট্রেনের দরজার সামনে দাঁড়াতে দিচ্ছিল না। কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে এই জিনিসটা করলাম, কারণ আমরা এরপর আর কোনো ট্রেন জার্নি করব না, তাই এটাই ছিল আমাদের লাস্ট ট্রেন জার্নি। তাই বললাম একটু করে দাঁড়াবো, জাস্ট একটা ভিডিও নিব। আর সে বারবার বলতেছে চলে আসো চলে আসো। তারপর দেখলাম আকাশের অবস্থাটা আস্তে আস্তে একদম মেঘলা হয়ে যাচ্ছিল আর প্রচুর ঠান্ডা লাগছিল। তো আমরা বুঝতে পারলাম আমরা হয়তো নোয়ারেলিয়ার কাছাকাছি চলে এসেছি, কারণ নোয়ারেলিয়া অনেক বেশি ঠান্ডা। আর এখানে তো প্রচুর চা বাগান নোয়ারেলিয়াতে। এই জায়গাগুলো দেখুন, একদম ছবির মতোই সুন্দর না? এত সুন্দর চা বাগান, মেঘলা আকাশ, দূরে পাহাড় দেখা যায়, আর সামনে এরকম সারি সারি চা বাগান। কি ভীষণ সুন্দর, তাই না? আমরা চলে এসেছি নোয়ারেলিয়া নানোয়া স্টেশনে, আর সেখান থেকে আমরা গাড়ি আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করলাম। නමයට આવත එතන කියද තියන්න පුළුවන් අපිට? මහත්තයා හොඳට කිසිම දෙයක් බලන්න ඕනේ නැතුව. නෑ අපිට මුකුත් බලන්න ඕන නෑ, කෙලින් තමයි යන්න. ඩිෆෙක්ටිව් එකක්වත් ඕනේ නැහැ. ටී ෆැක්ටරි එක කොහෙද තියන්නේ? හොඳ වේ තියෙන්නේ. හරි ටී ෆැක්ටරි එකක් බලමු, නිකන් බලන්න ඕනේ නැහැ. ඒක තමයි බෙස්ට් රෝට්. හරි එතන පොඩ්ඩක් අපි බලමු, මිනිට 10 15 පොඩක් වෙලාව අපි ගන්නේ නැහැ ඉතින්. මං කැමති. ඊට පස්සේ කොහෙද? ඊට පස්සේ අනුරාධපුර යමු, දම්බුල්ලේ යනවා. ඉතින් මම යන ගමන් දඹුල්ල කරලා දෙන්නම්. මං ප්‍රයිවට් මං
শ্রীলঙ্কায় এসে আমি একটা জিনিস দেখলাম যেটা আসলে খুবই ভালো লাগার মতো একটা ব্যাপার। এখানে অনেক দোকান রাস্তার পাশে বিভিন্ন ধরনের সবজি ফ্রুট নিয়ে বসে, তবে অধিকাংশ দোকানেই দেখা যায় কোনো দোকানদার থাকে না, তারা এভাবে রেখে চলে যায়। যাদের প্রয়োজন তারা ওখানে টাকা দিয়ে, ওখানে একটা বক্স থাকে টাকা দেওয়ার জন্য, দিয়ে যার যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস নিয়ে চলে আসে। এটা আসলে অনেক সুন্দর একটা ব্যবস্থা। এখানকার মানুষরা আসলে তাদের মানুষদেরকে বিশ্বাস করে বলেই এভাবে আসলে সম্ভব এই জিনিসটা। এখানে আসলে চুরি করার প্রবণতাটা অনেক কম। ওখানকার মানুষগুলো আসলে অনেক বেশি ধর্মপরায়ণ, কাইন্ড, তাই হয়তো ওইভাবে সম্ভব। এখানকার মানুষের মন মানসিকতা আসলে অনেক ভালো। হোটেলের কাছাকাছি এসে আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আমাদের দুপুরের লাঞ্চটা নেওয়ার জন্য। আর এখানে আমার গাড়ির গ্লাসের বাইরে এইভাবে ঘোড়াটা দাঁড়িয়েছিল। এখানে সম্ভবত কোনো একটা টুরিস্ট স্পট ছিল, কারণ পাশে অনেক বড় একটা মাঠ দেখা যাচ্ছিল আর ওখানে অনেকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিল। আমরা চলে এসেছি হোটেলে, আর এটা ছিল আমাদের রুম। এখানে একটা বড় একটা কিং বেড ছিল আর ওয়াশরুম আর ছোট্ট একটা ব্যালকনি। আর এখানে এসে বুঝতে পারলাম ঠান্ডা আসলে কাকে বলে। এত বেশি ঠান্ডা, আমরা রীতিমতো কাঁপছিলাম, প্রচুর ঠান্ডা এখানে। আর এখানকার অধিকাংশ ঘরবাড়ি হোটেল কাম হোমস্টে এরকমই, কারণ দেখা যায় ওখানে মালিকও থাকে, আবার কিছু রুম তারা হোটেলের জন্য ভাড়া দেয়, কারণ এখানে প্রচুর টুরিস্ট। এখানে প্রায় সব বাড়ি এইভাবে তৈরি করে, তারা নিজেরাও থাকে আবার ভাড়াও দেয়। আর আমি বেলকনির দরজাটা তো খোলা রাখতেই পারছিলাম না, এত পরিমাণ বাতাস। এখানে হয়তো বোঝা যাচ্ছে বাতাসের আওয়াজটা। আর সামনেই একটা খুব সুন্দর কমলা গাছ ছিল, প্রচুর কমলা ছিল এই গাছটাতে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের বের হওয়ার কথা ছিল। আমরা গাড়িও অর্ডার দিয়েছিলাম, কিন্তু বের হওয়ার আগে দেখলাম ওখানে বৃষ্টি চলে এসছে। আর তাছাড়া প্রচুর যেহেতু ঠান্ডা, আমার শ্বশুর শাশুড়ি আর বের হয়নি। আমরা গাড়ি যখন চলে এসছে কি আর করা, আমরা বের হয়েছিলাম। বের হয়ে শুধুমাত্র আমরা এখানে নোয়ারেলিয়া পোস্ট অফিসে আসলাম। আমাদের ইচ্ছা ছিল এখানে ভিক্টোরিয়া পার্কটা অন্তত দেখব, যেহেতু ঠান্ডা আর বৃষ্টি পড়ছিল। আর দূরে কোথাও যাব না, চা বাগান তো আর যাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু এসে দেখলাম এত বৃষ্টি পড়তেছে, আসলে আমরা ভিক্টোরিয়া পার্কেই ঢুকতে পারিনি, কারণ ওখানে টিকিট কেটে ঢুকে আসলে কোনো লাভই হতো না আমাদের, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। আমরা এখানে পোস্ট অফিসের সামনে কিছুক্ষণ অবস্থান করেছিলাম, বাইরে বৃষ্টি পড়ছিল। আমাদের মতো আরও কিছু অবাগা এখানে এসেছিল, তারাও আমাদের মতো এভাবে একটু ঘুরে ফিরে চলে যাচ্ছিল। আর এই পোস্ট অফিসটা ওখানে খুবই বিখ্যাত, কারণ এটাও একটা ব্রিটিশদের তৈরি পোস্ট অফিস। তারপর এখানে কিছুক্ষণ আমরা ছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, বের হতে পারছিলাম না। একটু বৃষ্টিটা কমার পর আমরা সামনে একটা মার্কেটে গেলাম, ওখানে একটু খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যায় নাস্তা করলাম। তারপর রাতের খাওয়া নিয়ে আমরা চলে আসছি হোটেলে। একেতে প্রচুর ঠান্ডা, তার উপর বৃষ্টি। একদিনের নোয়ারেলিয়া ভ্রমণে আসলে আমাদের সেভাবে কিছুই দেখা হয়নি বৃষ্টির কারণে। আমি আসলে এখানকার মানুষদের কথাই ভাবছিলাম, তারা সবসময় এইভাবে ঠান্ডার মধ্যে কিভাবে থাকে। এখানে নাকি সারা বছরে এরকম ঠান্ডা থাকে।